ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শত কোটি প্রণাম। দয়াল ঠাকুরের দরবারে অনেক কিছু নিয়েই আলোচনা হতো। তো আজকের যে আলোচনাটা বা আজকের যে ঘটনা বলবো না, আলোচনাই বলা চলে। ঠাকুরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সবাই আলোচনা করতেন। তো আজকের আলোচনাটা হচ্ছে মহাকাশ, মানে সূর্য, চন্দ্র, ছায়াপথ, পৃথিবী, গ্যালাক্সি, এই সমস্ত নিয়ে ঠাকুরের সাথে একদিন আলোচনা হচ্ছে। 11/6/1960 আকাশে মিল্কি ওয়ে বা ছায়াপথ নিয়ে আলোচনা উঠল। সেই প্রসঙ্গে দয়াল ঠাকুর বললেন, ওই যে ছায়াপথ দেখা যায় তার মধ্যে কিন্তু ফাঁক আছে, দুপাশে দুটো পার, ওই রকম গ্যালাক্সি আছে অনেক। সূর্য তার মধ্যে একটা অ্যাটম। ওখানে যেসব তারা, তাদের একটা গ্যাসিয়াস স্টেজ আছে, ওগুলি একটার সাথে একটা মিশে আবার ভাঙে, আবার জোড়া লাগে। এই করতে করতে যেটা ছিটকে বেরিয়ে আসে সেটা একটা প্ল্যানেট হয়ে যায়। কেষ্টদা তখন বললেন, ওখানে ভাঙাগড়া থেকেই কসমিক রে আসে, ওখানে এনার্জি ট্রান্সফর্ম ইন্টু ম্যাটার এবং ম্যাটার ট্রান্সফর্ম ইন্টু এনার্জি হয়ে চলেছে, মানে শক্তি বস্তুতে এবং বস্তু শক্তিতে রূপান্তরিত হয়েছে। অ্যাট্রাকশন রিপালশনের মতো হচ্ছে, আপনি যা বলেন, আকর্ষণ বিকর্ষণের মতো। ওই তারা ভাঙা রকমটা এখানে অ্যাটম ভাঙার মতোই ব্যাপার। এইভাবে আলোচনা হতে হতে অরুণদা শ্রী ঠাকুরকে বললেন, গ্যালাক্সির আকার ওরা বলে ডিসের মতো। শ্রী ঠাকুর বললেন, ওই যে কয় ব্রহ্মজনী নমস্তুতে, আমার মনে হয় ওটা দেখতে জনির মতো। তো কথা প্রসঙ্গে দয়াল ঠাকুর বললেন, ওখান থেকে অবিরত লাইট রেজ শ্যুট করছে, আলোক রশ্মির বিচ্ছুরণ হচ্ছে, তা উপর নিচে সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে আছে। ওখানকার প্ল্যানেটগুলির মধ্যে আবার সংঘর্ষ হচ্ছে, হয়ে একটা আরেকটা থেকে হয়তো কোটি মাইল দূরে সরে যাচ্ছে। ওর আকার হলো জনির মতো, সমুদ্রের মতো। ওই দেখ মাঝখানে বিরাট ফাঁক, সেই জন্য ওকে কয় বোধহয় ব্রহ্মজনী। এ হলো আমার কনসেপশন। এই যে গ্যালাক্সি, তা কিন্তু এই ওয়ার্ল্ডের, আবার অন্য ওয়ার্ল্ডের অন্য গ্যালাক্সি আছে। ওই যে ছায়াপথ, ওর মধ্যে নীহারিকা পুঞ্জ আছে। ওই নীহারিকাগুলিও প্রিমিটিভ স্টেজ বা প্রাথমিক ধাপের এফেক্ট। আবার গ্যালাক্সি সম্বন্ধে কথা উঠল, তখন অরুণ গাঙ্গুলিদা বললেন, একটি বাণীতে আপনি গ্যালাক্সিকে ক্রুশিয়াল ক্রিয়েটিভ ফান্ড, চরম সৃজনী ভাণ্ডার বলেছেন কেন? ওর থেকেই সব সৃষ্টি হয়েছে কি না? ওটা ফান্ড অফ ক্রিয়েশন, ফান্ড অফ ইউনিভার্স, ফান্ড অফ কসমস, সৃষ্টির ভাণ্ডার, বিশ্বের ভাণ্ডার, বিশ্ব নিয়মের ভাণ্ডার। এরকম গ্যালাক্সি যে কত আছে তার ঠিক নেই। তো এই যে চন্দ্রযান-3 পৌঁছে গেছিল চাঁদে, সেটা তো আমরা সবাই জানি। তো এরপরে সূর্য ও চাঁদ নিয়েও কথা উঠলো শ্রী শ্রী ঠাকুরের সাথে, আজ থেকে কত বছর আগে। শ্রী ঠাকুর বলছেন খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, হয়তো আমরাও এগুলো জানি না অনেকে। শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় চাঁদে গাছ ঠাছ আছে, গাছগুলি চিকন, এখানকার মতো মোটা নয়, অনেকটা সুপুরি গাছের মতো। সূর্যের মধ্যে অনেক বড় বড় গহ্বর আছে, অনেক বড় গহ্বর। সেখানকার মতো মানুষ টানুষ বসবাস করবার পারে, মানে করতে পারে। গাছপালা আছে, সূর্যের মধ্যে গহ্বর আছে, বায়ুমণ্ডলের সংঘাত আছে, এবং এই সংঘাতের দরুন যা ফল হবার তাই হচ্ছে। সূর্যটা মেল্টেড হয়ে যেত যদি বেশি হিট থাকতো। সূর্যে আগুন আছে, তবে অত আগুন নাই, মনে হয় বসবাসযোগ্য। আর বসবাসযোগ্য বলেই তা সহনীয়। ঠাকুরের এই কথাগুলো সত্যি গায়ে কাঁটা দেবার মতো, যে সূর্যতে বসবাসযোগ্য উনি বলছেন। পৃথিবীর যে আলো নেই তা পৃথিবীর বাইরে গেলে বোঝা যায়,
সূর্যের দুটো গতি আছে। সূর্য ঘুরছে বলেই তার ফ্রিকশন আছে। পৃথিবীরও সংঘাত আছে যেহেতু পৃথিবীও ঘুরছে। সত্যতা তখন বলছেন এই ঘূর্ণনের দরুন কি হয়? শ্রী ঠাকুর তখন বলছেন ঘুরলে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। সূর্যের থেকে যে আলো বের হচ্ছে তা অন্যান্য প্ল্যানেট থেকে এসে সূর্যতে রিফ্লেক্ট হয়ে আসে। সূর্য নিজেই একটা রিফ্লেক্টর এবং সে রিফ্লেক্টরের মতো কাজ করে। তাহলে কি কাণ্ড! আবার কতগুলি গ্রহ সূর্যের বিয়ন্ডে মানে বাইরে। গ্রহগুলি তো ঘুরছে, সূর্যও ঘুরছে, অথচ ঘষাঘষি হচ্ছে না। ঘষাঘষি হলে একটা আরেকটার থেকে কোটি কোটি মাইল দূরে সরে যেত। তা যায় না। গ্র্যাভিটি আছে, গতি ঠিক আছে, প্রত্যেকটার মতো করে চলছে। আরেকজন প্রশ্ন করলেন সূর্যের আলোটা তো তাহলে কম বেশি হবে, কারণ বিভিন্ন গ্রহের আলোর পরিমাণ তো বিভিন্ন ধরনের। তখন শ্রী ঠাকুর বললেন কম বেশি হবে কেন? যেমন একটা গ্রহের ফোকাস কম আছে, আবার আরেকটার একটু বেশি হচ্ছে, এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। সত্যতা বলছেন এনার্জি যা সূর্য নিচ্ছে তা তো আবার তাকে দিতে হচ্ছে। ঠাকুর বলছে হ্যাঁ, তা তো দেয়ই। এনার্জি সূর্য থেকে আর্থ নিল, পৃথিবীতে আবার দিচ্ছে। শক্তিটা যে সবাই সূর্য থেকে পাচ্ছে তা নয়। যেমন ব্ল্যাক মুন, তা জ্বলে না, কালচে, তা সূর্য থেকে পায় না। আবার উত্তরায়ণ ও দক্ষিণায়নে সূর্যের এফেক্ট এক প্রকার নয়। গ্রহ সমূহের রশ্মিগুলি পরস্পরের মধ্যে আদান প্রদান তো করেই, একটা রেগুলেটেড অ্যান্ড ব্যালেন্সড ওয়েব বা ব্যালেন্স ওয়েতে, নিয়মিত ও সামঞ্জস্য রকমের সব কিছু হয়, দেওয়া নেওয়া আছেই। এবারে আবার প্রশ্ন করা হলো চাঁদের যেমন অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি আছে, সূর্যেও কি অন্য গ্রহের দরুন অমাবস্যা হয়? ঠাকুর বলছেন হ্যাঁ, তা আছে, সেটা সেই রকমই হয়। এগুলি আমার কথা, বিজ্ঞানের কথা নয়, কিন্তু আমার অবজারভেশনের মধ্যে দিয়ে যা মনে হয় এবং আমার কনসেপশনে যা আসে তা বলি। গ্যালাক্সি কয়, ছায়াপথগুলি সব লাইট ছায়াপথের মধ্যে গিয়ে ওই সব পড়ে তা টকবক করতে করতে স্থানের মতো একটা উড়িয়ে দিচ্ছে। কাণ্ড বড় সাংঘাতিক। তখন প্রশ্ন করা হলো চাঁদে কি মানুষ আছে? শ্রী ঠাকুর বলছেন সম্ভাবনা কম, জীবজন্তু হয়তো আছে সেখানকার মতো করে। তারপর তিনি সত্যতার দিকে চেয়ে বললেন সূর্য থেকে যখন রে বের হচ্ছে তা দেখতে অনেকটা ঝাঁটার মতো, ওখানে কনসেন্ট্রেটেড হয়ে বের হচ্ছে। অ্যাটমসফিয়ার রিফ্লেকশনের, বায়ুমণ্ডলের প্রতিসরণের এফেক্ট ওই আলোতেও পড়ে। চাঁদের আলোটা মিল্ড, ধীর, সূর্যরশ্মির অতখানি জোর আছে বলে তা আঘাত করে। চাঁদের ধীর কারণ চাঁদের আলোটা রিফ্লেক্টেড হয়ে আসছে। প্রশ্ন করা হচ্ছে অনেক বিজ্ঞানী মনে করেছেন যে পৃথিবীর গতি কমে যাচ্ছে, তা কেন? শ্রী ঠাকুর বলছেন কমে যাচ্ছে মনে হচ্ছে কারণ পৃথিবীর শরীর বা আয়তন বেড়ে যাচ্ছে, আর বডি অর্থাৎ আয়তন ছোট হলে স্পিড বা গতি বেড়ে যেত। সূর্যরশ্মি, চাঁদের আলো ইত্যাদি পৃথিবীর ওপর পড়ে, ওই সমস্ত রশ্মি আমাদের রক্তের উপরও ক্রিয়া করে। সূর্যরশ্মি, চাঁদের আলো, জাগতিক রশ্মি, অন্যান্য গ্রহ নক্ষত্রাদির রশ্মি যা এসে পৃথিবীতে প্রবেশ করছে, পৃথিবী আবার নিজের রকমে সেগুলিকে গ্রহণ করে এবং যেভাবে যা নির্গত করে দেবার দরকার তা দেয়। এই আদান প্রদানের তারতম্য হতে পারে, কোথাও একটু কমে গেল, কোথাও বা একটু বেড়ে গেল, এভাবে ব্যালেন্সড থাকে। কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ ঠিক থাকে। শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে এই মহাকাশের সম্বন্ধে, গ্যালাক্সি সম্বন্ধে, পৃথিবী, সূর্য, চন্দ্র প্রত্যেকটি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। যেগুলো আমরা হয়তো জানি না সেগুলোকে তিনি সুন্দরভাবে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। সবাই ভালো থাকবেন। আজকের আলোচনাটা একটু অন্যরকম আমি করলাম, ভালো করে একটু শুনবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, আনন্দে থাকবেন।
বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।